গেল কয়েক মাস ধরে পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে। জামায়াত সহ বেশ কিছু দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলন সংগ্রামও করছেন। পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে একটু স্টাডি করলাম, যতটুকু জানতে পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। পিআর মানে হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব। এই পদ্ধতিতে নির্বাচন হলে মূলত ভোটাররা কোনো ব্যক্তিকে ভোট দেন না, ভোট দেন দলীয় প্রতীকে। সারা বাংলাদেশে কোনো রাজনৈতিক দল কত শতাংশ ভোট পেল সেই অনুযায়ী তাদের সংসদে আসন থাকবে। অর্থাৎ যদি বিএনপি যদি 40% ভোট পায় সারা বাংলাদেশে, সেক্ষেত্রে তারা 340 অর্থাৎ 120টি আসন পাবে 300 আসনের মধ্যে। জামাত যদি 30% ভোট পায়, সেক্ষেত্রে জামাত কিন্তু 90টি আসন পাবে সংসদে 300 আসনের বিপরীতে। একইভাবে কোনো ছোট দল যদি 1%ও ভোট পায় সারা বাংলাদেশে, সেক্ষেত্রে কিন্তু তারা 300 আসনের বিপরীতে 3টি আসন পাবে। অর্থাৎ পিআর পদ্ধতিতে কোনো ভোটই আসলে বৃথা যাবে না। আর এটাই কিন্তু পিআর পদ্ধতিতে যারা নির্বাচন চাচ্ছেন তাদের চাওয়া। পিআর পদ্ধতিতে কোনো দল 300 আসনের বিপরীতে তাদের প্রতিনিধি নির্বাচন করেন। যেমন ধরুন, বিএনপি যদি 300 আসনের প্রতিনিধি তারা সিলেক্ট করেন, সেক্ষেত্রে তারা 300 আসন না পেয়ে যদি তারা 140টি আসন পায় বা 150টি আসন পায়, সেক্ষেত্রে এরা কিন্তু ওই ক্রমিক অনুযায়ী বিভিন্ন এলাকার এমপি নির্বাচিত হবেন তারা। এতদিন আমরা সংসদীয় নির্বাচনে যেভাবে ভোট দিতাম, আমাদের এলাকা ভিত্তিক যে কোনো দল তাদের প্রতিনিধি নির্বাচন করে দিবেন, তারপর ওই বিভিন্ন দলের প্রতিনিধির মধ্যে ভোটের প্রতিযোগিতা হবে। যে সর্বোচ্চ সংখ্যক ভোট পাবে সে কিন্তু ওই এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি বা মেম্বার অফ পার্লামেন্ট হবে। যেমন ধরুন, কেউ 1 লাখ একটি ভোট পেল আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 1 লাখ ভোট পেল, সেক্ষেত্রে কিন্তু জয়ী হবে যে 1 লাখ 1 ভোট পাবে। অর্থাৎ 1 লাখ ভোট যে প্রতিনিধি পেল তার ভোটের কিন্তু কোনো মূল্য থাকলো না, ভোটারদের সেই ভোটের কোনো মূল্য থাকলো না। পিআর পদ্ধতিতে নির্বাচনে এই প্রত্যেকটা ভোট কিন্তু কাজে লাগছে, কারণ এই ভোটগুলো কিন্তু সারা বাংলাদেশ অনুযায়ী কাউন্ট করবে। এক্ষেত্রে একক যে আধিপত্য, দলীয় আধিপত্য, পিআর পদ্ধতিতে যারা নির্বাচন দাবি করছেন তারা কিন্তু মূলত সেটার জন্য আন্দোলন করছে, যাতে কোনো একক দলীয় প্রভাব যাতে না থাকে এবং সংসদে যেন সবার প্রতিনিধিত্ব থাকে। সেটি আসলে মূলত পিআর পদ্ধতিতে নির্বাচনের মূল চাওয়া। এখন আসি, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আসলে কি কি সমস্যা হতে পারে সেই বিষয়গুলো আমরা দেখি। পিআর পদ্ধতিতে কোনো রাজনৈতিক দল তাদের ক্রমিক অনুযায়ী তারা কিন্তু জনপ্রতিনিধি আগেই নির্বাচন করে দেন। যদি 150টি আসন তারা পায়, সেক্ষেত্রে কিন্তু ক্রমিক অনুযায়ী কে কোন জেলার এমপি হবে সেটা কিন্তু নিশ্চিত বলা যাবে না। যেমন ধরুন, আপনি মানিকগঞ্জে সাটুরিয়াতে বাস করেন, কোনো দলীয় প্রতীকে আপনি ভোট দিলেন, কিন্তু সাটুরিয়ার কোনো জনপ্রতিনিধি 150 জনের তালিকার মধ্যে নেই, সেক্ষেত্রে কিন্তু সাটুরিয়ার জনপ্রতিনিধি চট্টগ্রাম বা দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এখানকার প্রতিনিধি হয়ে আসবে। এটা হলে কি হবে যে আপনি কিন্তু কোনো জনপ্রতিনিধিকে বলতে পারবেন না যে আমি আপনাকে ভোট দিয়েছি, আমাদের কাজ কেন করবেন না। আমাদের চাওয়া কিন্তু কোনো একজন ব্যক্তির কাছে তখন থাকবে না। আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু সংখ্যানুপাতিক ভাবে সংসদে আসন পাবে, সেক্ষেত্রে এককভাবে সংসদে কিন্তু জয়ী হওয়ার সম্ভাবনা একেবারেই খুবই কম। এজন্য তাদের অন্য কোনো দলের সাথে কোয়ালিশন করতে হবে। আর কোয়ালিশন করতে গেলে যদি কোনো পর্যায়ে ওই কোনো ছোট দল কোয়ালিশন থেকে যদি সরে আসে বা সরকার থেকে যদি তারা দ্বিমত পোষণ করে, সেক্ষেত্রে সরকার কিন্তু ভেঙে পড়বে। তাছাড়া জরুরি মুহূর্তে সরকারকে অনেক সময় অনেক সিদ্ধান্ত নিতে হয়। সেক্ষেত্রে যেহেতু এটি অনেকের রিপ্রেজেন্টেশন থাকবে, সেক্ষেত্রে কিন্তু দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও একটা বড় ধরনের সমস্যা হবে। তবে যে পদ্ধতিতে নির্বাচন হোক, মানুষ চায় এই ফ্যাসিস্ট বা একনায়কতন্ত্রের এই বেড়াজাল থেকে বেরিয়ে আসতে এবং একক আধিপত্য যেন কেউ গড়ে তুলতে না পারে বাংলাদেশে। সেটাই আসলে মূলত মানুষের দাবি থাকবে। যত দ্রুত নির্বাচন হবে, যত দ্রুত দেশের মানুষ নির্বাচিত প্রতিনিধিদের পাবে, ততই দেশের জন্য মঙ্গল।